জুলাই আগস্ট গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী ৫টি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সরাসরি সম্প্রচারের কারণে অভিযোগ আমলে নেয়ার শুনানি দেখেছে পুরো বিশ্ব। চিফ প্রসিকিউটর বলেন, বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেন আদালত। জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন যখন তুঙ্গে, তখন ফোনালাপে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনাও দেন তিনি। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিলের শুনানিতে এমন নির্দেশনার ফোন রেকর্ডের কথা ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। এ সময় শুনানিতে উঠে আসে আন্দোলন দমনে নৃশংস পরিকল্পনার কথাও। শেখ হাসিনার গ্যাং অফ ফোরের কথা তুলে ধরেন প্রসিকিউশন। শুনানিতে তারা বলেন, ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান এবং আসাদুজ্জামান খান কামালের পরিকল্পনায় চলত গুম, খুন, ধরপাকড়। তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিরুৎসাহিত করেন এবং সেনা পুলিশ সমন্বয়ে আন্দোলন দমনের পরিকল্পনা নেন। এদিন এই পুরো শুনানির সরাসরি সম্প্রচার হয় টেলিভিশন, ইউটিউব ও ফেসবুকে, যা ছিল দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথম। ফলে ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়া দেখার সুযোগ পায় পুরো বিশ্ব। ডিজিটাল এভিডেন্স সমূহের ফরেনসিক রিপোর্ট। এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, বিচার হোক নিরপেক্ষ, প্রমাণ নির্ভর ও ন্যায়ভিত্তিক। বিচারের মাধ্যমে একটা সমাজে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। আগামীর বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশ যে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে, এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। বলেন, এ বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। 5টি অভিযোগের ভিত্তিতে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। আমরা বিস্তারিত তথ্য প্রমাণাদি আদালতে তুলে ধরেছি, যেটা লাইভের মাধ্যমে আপনারা এবং গোটা জাতি এটা শুনেছেন। আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু একটি কথা বলতে চাই যে এই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার নির্দেশ, উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধের 5টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি 16 জুন ধার্য করেন। পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার চূড়ান্ত প্রতিবেদন আজ দাখিল হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যা সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে সূচনা হলো নতুন এক ইতিহাসের। এরই মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সাজা পাবে প্রকৃত আসামিরা, এমনটাই প্রত্যাশা প্রসিকিউশনের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। ইতিহাসের পাতায় দাগ কেটে যাওয়া বেশ কিছু বিচার দেখেছে বিশ্ব, যেখানে ক্ষমতাধর রাষ্ট্রনায়কদের দাঁড়াতে হয়েছে কাঠগড়ায়। সাদ্দাম হোসেন থেকে হোসনি মোবারক, মিলোসেভিচ থেকে চার্লস টেইলর টেলিভিশনের পর্দা সরাসরি সম্প্রচারিত হয়ে আলোড়ন তুলেছিল বিশ্বজুড়ে। ইতিহাসের নিষ্ঠুর, নির্মম, ভয়াবহ আর বিভৎস দিকটি হল যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের জন্য প্রথম প্রতিষ্ঠিত হয় নুরনবার্গ ট্রাইব্যুনাল। ক্ষমতার শীর্ষে থেকেও শেষ রক্ষা হয়নি অনেকের। মানবতা বিরোধী অপরাধ থেকে গণহত্যা, বিভিন্ন অভিযোগে বিশ্ব দেখেছে অনেক বিচার। কুর্দি গণহত্যা এবং দুজাইল গ্রামের 148 জনকে হত্যার দায়ে অভিযুক্ত হন ইরাকের সাদ্দাম হোসেন। ইরাকি বিশেষ ট্রাইব্যুনালের সেই বিচার দেখেছিল গোটা বিশ্ব। 2006 সালের ওই দিনে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মিশরের হোসনি মোবারক আরব বসন্তের বিক্ষোভে উস্কানি এবং দুর্নীতির দায়ে অভিযুক্ত হন। রাষ্ট্রীয় টিভিতে তার বিচার দেখানো হয়, যেখানে খাঁচায় তার উপস্থিতি আলোড়ন তোলে। পরে তিনি মুক্তি পান। লাইবেরিয়ান চার্লস টেইলর সিয়েরা লিওন গৃহযুদ্ধে বিদ্রোহীদের মদত দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন। দ্য হেগে তার বিচারও সরাসরি সম্প্রচারিত হয়, যেখানে তার 50 বছরের কারাদণ্ড দেওয়া হয়। নাৎসি কর্মকর্তা অ্যাডলফ আখাইমান ছিলেন হলোকস্টের অন্যতম হোতা। 1961 সালে ইসরায়েলে তার বিচার শুরু হয়, যা রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়। পরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
কেনিয়ার সাবেক প্রেসিডেন্ট কেনিয়াত্তা এবং বর্তমান প্রেসিডেন্ট উইলিয়াম রুটো নির্বাচন পরবর্তী সহিংসতায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আইসিসিতে তার শুনানি টিভিতে দেখানো হয়, তবে প্রমাণের অভাবে দুজনেই অব্যাহতি পান। এই বিচারগুলো শুধু ব্যক্তিবিশেষের শাস্তি নয়, বরং বিশ্বজুড়ে স্বচ্ছতা, জবাবদিহিতা আর আইনের শাসনের প্রতি মানুষের আস্থাকেই তুলে ধরে, প্রমাণ করে কেউ আইনের ঊর্ধ্বে নন। মাসুদ রানা, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, এক যুগ পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াত ইসলামী। হাইকোর্টের দেয়া রায় বাতিল করে জামায়াতের নিবন্ধন ফেরত ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ইস্যুতে পদক্ষেপ নিতে ইসিকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আইনজীবী বললেন, এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর হবে। এদিকে রায়ের সংক্ষিপ্ত আদেশ প্রকাশ করেছেন আপিল বিভাগ, পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। 2013 সালের 1 আগস্ট হাইকোর্ট জামাতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করলে আইনজীবীদের অনুপস্থিতি দেখিয়ে আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। পরে গেল বছরের 1 সেপ্টেম্বর জামাতের নিবন্ধনের আপিল পুনরুজ্জীবিত করা হয়। এক যুগ পর রোববার হাইকোর্টের দেয়া রায় বাতিল করে জামাতের নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে সন্তুষ্ট ও উজ্জীবিত জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। পলিটিক্যালি মোটিভেটেড পিআইএল বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। এর মধ্যে দিয়ে রাজনৈতিক দল হিসেবে আইনি বাধা কাটল জামায়াতে ইসলামের। সর্বোচ্চ আদালতের রায়ে বলেন, দলীয় প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাবো। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। পরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, আদালতের রায়ের কপি পেলে নিবন্ধন ও প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। জামাতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় দাঁড়িপাল্লা প্রতীক নেই, যে কারণে নির্বাচন কমিশনকে বিধিমালায় সংশোধন এনে সেটি আইন মন্ত্রণালয়ে ভেটিং করে পরে গেজেট আকারে প্রকাশ করতে হবে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। প্রবৃদ্ধির উচ্চাভিলাষী মোহের আওয়ামী দর্শন থেকে বেরিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতার পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার, যার প্রতিফলন দেখা যাবে আসছে জাতীয় বাজেটে। সোমবার 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেটের সংকোচনমূলক নীতিকে ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিবিদরা। হোসাইন শাহাদাত জানাচ্ছেন বিস্তারিত। স্বাভাবিক সময়ের মতো জাতীয় সংসদে বসছে না বাজেট অধিবেশন। টেলিভিশনে বাজেট বক্তৃতা দিবেন অর্থ উপদেষ্টা, জানাবেন আগামী 1 বছরে তার সরকারের আয় ব্যয়ের পরিকল্পনা। এবারের বাজেট ব্যতিক্রম তার আকারেও। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কমছে বাজেটের আকার, গতবারের চেয়ে 7,000 কোটি টাকা কম। অর্থ উপদেষ্টার দাবি, আগামী বাজেট হবে বাস্তবমুখী, সেই সাথে বাস্তবায়নযোগ্য। কিন্তু তার সাথে কতটা একমত অর্থনীতিবিদরা? একটা অবাস্তব পরিকল্পনার সাথে তুলনা করে যদি আপনি একটু কমিয়ে আরেকটা অবাস্তব পরিকল্পনা দেন, বাস্তবায়নের ক্ষেত্রে এটা তার কোনো রকম ডিফারেন্স হওয়ার সম্ভাবনা নাই। এই গভর্নমেন্ট বেশি মনোযোগ দিবে স্টেবিলিটির দিকে, মুদ্রাস্ফীতি কমানোর দিকে, আওয়ামী লীগের ত্রুটিগুলো যাতে পুনরাবৃত্তি না হয় সেটার দিকে। অর্থনৈতিক স্থিতিশীলতা আনার এই পরিকল্পনায় উন্নয়ন খরচে লাগাম টানছেন অর্থ উপদেষ্টা। 35,000 কোটি টাকা কমিয়ে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 2,30,000 কোটি। চলমান অর্থনৈতিক সংকটগুলোকে কিভাবে
মোকাবেলা করা যায় বাজেটারি পদ্ধতিতে, সেটা করতে যেয়ে যদি মনে করেন যে অর্থনীতির আকারটা কিছু ছোটও হয়ে যায়, সেটাও আমাদেরকে এখন মেনে নিতে হবে। কিন্তু এটা করতে গিয়ে একটা বিপদ হতে পারে, সেটা হলো যে গ্রোথ, আনএমপ্লয়মেন্ট, পভার্টি, এই ইস্যুগুলো লেস অ্যাড্রেসড হতে পারে। বাজেটের আকার কমলেও এবার বাড়ছে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। এনবিআরকে দেয়া হয়েছে 5,18,000 কোটি টাকা আদায়ের ভার, আর ঘাটতি থাকছে 2,26,000 কোটি। ঘাটতি মেটাতে আবারও ব্যাংকমুখী সরকার। 1,04,000 কোটি টাকা ব্যাংকিং ব্যবস্থা থেকে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে বাজেটে। ব্যাংকের উপর সরকারের অতি নির্ভরতা দুশ্চিন্তায় ফেলেছে ব্যবসায়ীদের। এমনি মুদ্রা সাপ্লাই কম, তারপরে যদি সরকার বেশি টাকা নিয়ে যায় তাহলে বেসরকারি খাতের জন্য টাকাটা কোথায়? অতএব সুদের আরো বাড়বে। তার মানে সরকারের কিন্তু বরোয়িং কস্ট কিন্তু বাড়ছে। সরকারের সেই পলিসি স্পেসে কিন্তু খানিকটা কমে যাচ্ছে, যেহেতু তাকে তার লোনের উপর এখন অতিরিক্ত সুদ দিতে হচ্ছে আর কি। তবে আসছে বাজেটে প্রত্যাশা অনুযায়ী থাকছে না অর্থনীতির সাথে সম্পর্কিত টাস্ক ফোর্স ও কমিটিগুলোর সুপারিশের প্রতিফলন। দীর্ঘদিন পর রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে বাজেট দিচ্ছে সরকার। কমেছে বাজেটের আকার, উন্নয়ন বরাদ্দেও সংযত সরকার। তবে অতি সংকোচনে যাতে প্রবৃদ্ধির গতি থমকে না যায়, বাধাগ্রস্ত না হয় কর্মসংস্থান, সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ বিশ্লেষকদের। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। 11 ব্যাংকের মাধ্যমে আজ থেকে বাজারে ছাড়া হচ্ছে প্রায় 200 কোটি টাকা। সাধারণ গ্রাহকরা আগামীকাল থেকে পাবেন। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেওয়া হবে এসব নতুন টাকা। পরে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সাধারণ গ্রাহকরা নতুন নকশার টাকা নিতে পারবেন। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে নতুন 20, 50 ও 1000 টাকার নোট দেওয়া হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হচ্ছে আগামীকাল। বিকেল 4টায় উদ্বোধনী বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ধাপে আমন্ত্রণ পেয়েছে বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি সহ 32টি রাজনৈতিক দল। সংলাপে প্রাধান্য পাবে প্রথম ধাপের আলোচনায় দ্বিমত হওয়া বিষয়গুলো। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন এবং দুদক সংস্কার কমিশনের 166টি সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম ধাপের আলোচনা শেষ হয় গেল 19 মে। যাতে অংশ নেয় 33টি রাজনৈতিক দল। প্রথম ধাপের আলোচনায় অনেক বিষয়ে একমত হয়েছে দলগুলো, আবার দ্বিমত আছে অনেক বিষয়ে। এবার এসব বিষয়ে শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের আলোচনা। আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি সহ 32টি রাজনৈতিক দলকে। প্রথম ধাপে থাকলেও সমালোচনা হয় দ্বিতীয় ধাপে ডাক পায়নি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট, ইউপিডিএফ। সংলাপের উদ্বোধন হবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। উদ্বোধনী বক্তব্য রাখবেন কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে 32টি রাজনৈতিক দল ও জোটের একজন করে প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে। সোমবার দ্বিতীয় ধাপের সংলাপের উদ্বোধনের পর মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম ধাপে 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত 45টি অধিবেশনে সংলাপ হয়। কমিশন বলছে, গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এখনও ঐকমত্য পৌঁছানো সম্ভব হয়নি। দ্বিতীয় ধাপের সংলাপ হবে বিষয়ভিত্তিক। ঈদের আগে এই ধাপের সংলাপ শেষ না হলে তা চলতে পারে ঈদের পরেও। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শুধু বিএনপি নয়, নির্বাচন চায় সবাই। কারা চায় না সেই প্রশ্ন রেখেছেন বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এদিকে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে জাতি আশাহত হবে। রোববার জাতীয় প্রেস ক্লাবে দুটি আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা। জাতীয় পত্রপত্রিকায় লেখা হয়েছে 52টি দল একত্রিত হয়ে নির্বাচন ডিসেম্বরে চায়, এবং সেই দলগুলোর নাম, নেতাদের নাম তাদের বক্তব্য পত্রিকায় প্রকাশ হয়েছে। এখন যদি প্রশ্ন উঠে যে আপনার উপরে যেখানে আমাদের এত বড় বিশ্বাস, আপনি কেন দেশের জনগণকে বা বিদেশের নাগরিকদের আপনারা কেন ভুল পথে পরিচালিত করবেন, কেনই বা আমাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করবেন? জাতি যদি আশাহত হয় তাহলে পরবর্তী পরিস্থিতির দায় আপনারা যারা আজকে চেয়ারে বসে আছেন তাদেরকেই নিতে হবে। কাজে সেই পরিস্থিতির যাতে উদ্রেক না হয়, সৃষ্টি না হয়, সেজন্য জাতি যেমন অনেক আশা করে আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনি নিশ্চয়ই সেই দায়িত্বশীল আচরণ করবেন।
বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ স্থান বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে বিদেশি বিনিয়োগকে টানতে নানা ধরনের সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিডা আয়োজিত চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে এসব কথা বলেন তিনি। চীনা বিনিয়োগ উৎসাহিত করতে রোববার রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হয় চীন বাংলাদেশ বাণিজ্য সম্মেলন। এতে যোগ দিতে 200 জনেরও বেশি ব্যবসায়ী নিয়ে ঢাকা আসেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনভাও। এ সফর বাংলাদেশে চীনা বিনিয়োগের নতুন সম্ভাবনার উন্মোচন করবে বলে মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে পাট শিল্পের পুনরুজ্জীবনের চেষ্টা চলছে। এ কাজে চীনা সহযোগিতা চান তিনি। We see a future in jute because jute remain a fabric, a fiber just for making sacks. It's a natural fiber in the world which we have failed to respect when we are talking about environment, when we are talking about protecting the planet. So together we can make a wonderful start of jute to give its right place in our economic programs. অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশে তৈরি পোশাক, কৃষি, ঔষধ থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ আছে, যেটিকে কাজে লাগাতে পারে চীনা ব্যবসায়ীরা। This year Bangladesh and China mark 50th year of their enduring friendship. This gathering marks a significant milestone in our relationship and growing economic partnership. We have to build a future which can touch the sky. That is the potential we have together. প্রধান উপদেষ্টা সম্প্রতি চীন সফরের সময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে যে অনুরোধ জানিয়েছিলেন তাতে সাড়া দেওয়ায় ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ব্যবসায়ীদের এই সফরের মাধ্যমে বাংলাদেশে চীনের দীর্ঘ 50 বছরের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে। Half the population of Bangladesh, as you mentioned. আব্দুল্লাহ মামুন, নিউজ 24। তথ্য আপা প্রকল্পের কর্মীদের যমুনা অভিমুখে যাত্রায় বাধা দিয়েছে পুলিশ। আটক অন্তত 14 জন, 2 জন অসুস্থ হয়ে পড়েছেন। মিছিল নিয়ে যেতে না পারলেও প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে লিখিত আকারে দাবিমালা নিয়ে এসেছেন আন্দোলনরতরা। কয়েকদিন বাদে পবিত্র ঈদুল আজহা, ত্যাগের বহিবায় ভাসর এই উৎসবকে ঘিরে এরই মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্তের কোরবানির পশুর হাটগুলো ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হতে শুরু করেছে। তবে এখনো পুরোপুরি শুরু হয়নি পশু বেচাকেনা। দাম নিয়েও রয়েছে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। চাঁদ দেখার পর থেকেই রাজধানীতে কোরবানির পশুর হাট বসেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা ট্রাকে করে পশু নিয়ে আসছেন হাটে। কারো মুখে যেমন হাসির ঝিলিক, তেমনি কারো কপালে চিন্তার ভাঁজ। পশুর সরবরাহ, দাম এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ক্রেতাদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। গরু দেখলাম, খুব ভালোই দেখলাম, কিন্তু দাম খুব বেশি যাচ্ছে। যে গরুগুলি গত বছর ছিল আপনার 1 লাখ বা 80,000, সেগুলি এবার 2 লাখ 3 লাখ দাম যাচ্ছে। দাম এখন নাগালের বাইরেই। 2-1 দিন গেলে বোঝা যাবে যে আসলে ক্রয় ক্ষমতার কতটুক সাধ্যের মধ্যে আছে। গরুর হাট দিয়ে সন্তুষ্ট, কোনো সাদাবাজি নেই তো, স্বৈরাচার সরকার নাই, দেশের বাজার সব দিক দিয়ে ভালো চলতে আছে। ঢাকার কয়েকটি হাট ঘুরে দেখা যায় এখনো পশু আমদানি অব্যাহত রয়েছে। ব্যাপারীরা বলছেন, আবহাওয়া প্রতিকূল থাকায় এখনো জমে ওঠেনি বেচাকেনা। আমি সিরাজগঞ্জ সাজাদপুর থেকে আসছি। আমি 33টা গরু নিয়েছি, 2.5 লাখ 3 লাখ টাকা দাম গরু। আমরা গরু আনছি এক গাড়ি 15টা, সর্বোচ্চ 2,50,000 টাকা দাম, আর সর্বনিম্ন 1,50,000। আমি যে চুয়াডাঙ্গা থেকে আইছি, গরু এক গাড়ি আনিছি, যে দাম এখন কেউ বলিনি। হাটে ব্যাপারী ও ক্রেতাদের সার্বিক নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তো আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থাটা খুবই ভালো, কারণ আপনার সব জায়গা থেকে আপনার এই হাটটা হলো তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠ। আমাদের এখানে পানির কর্দমাক্ত কোনো সুযোগ নাই, মুষলধারে বৃষ্টি হয়েছে, আপনারা সবাই জানেন। তো সেই অবস্থায় আমরা কিন্তু মাঠটা সুন্দর করে আমরা বালু দিয়ে যেভাবে যেখানে ব্যবস্থাপনা করা যায় করেছি। ঈদ যতই ঘনিয়ে আসবে, হাটগুলো ততই ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিলেটে গোপালগঞ্জে টিলা ধসে একই পরিবারের 4 সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার সকালে ফায়ার সার্ভিস সহ উদ্ধারকারী দল তাদের মরদেহ উদ্ধার করে। এদিকে নিহতদের পরিবারের জন্য তাৎক্ষণিক ৮০,০০০ টাকা ও দাফন কাফনের দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন। পুলিশ জানায়, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হবে মরদেহগুলো। সিলেট থেকে নাজাত আহমদ পুরকায়েসের তথ্য ও চিত্রের রিপোর্ট। রাতভর বৃষ্টির মধ্যেই শনিবার দিবাগত রাতে হঠাৎই সিলেটের বক্তিয়ারঘাট টিলা থেকে আত্মচিৎকার। দ্রুত প্রতিবেশীরা ছুটে এসে দেখেন টিলা ধসে ঘর ভেঙে মাটি চাপা পড়ে আছে মা ও 2 সন্তান। মোবাইল ফোনে ধারণকৃত ছবিতে দেখা যায় মাটির উপর উকি দিচ্ছে 3টি মাথা। নিখোঁজ গৃহকর্তা রমিজ উদ্দিন। উঠিয়া দেখি শিশে গেছি বারিন্দাত গেছি কখন ফেলাই দৌড়িয়ে উঠালে বাড়িয়া পাইছি তারা খান্দিরা খান্দা করে তার সাইজের মাটির তোলে। আমরা চেষ্টা করছি যে উদ্ধার করার, পারছি না। ছেলে মেয়ে আর মার মাতালা করছেন আর ইয়া জালির টাইম ভিতরে আসলে টুকে পারবেন আর ফায়ার সার্ভিস ইয়া যে করছেন। এরপর খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনা সদস্যরা সহ জনপ্রতিনিধিরা। 3 ঘন্টা অভিযান চালিয়ে উদ্ধার করেন 4 জনের মরদেহ। সংশ্লিষ্টরা বলছেন, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে বারবার মাইকিং করা হলেও সরেননি তারা। ফলস্বরূপ এই মর্মান্তিক দুর্ঘটনা। ছোট স্ত্রী, ছোট ছেলে, ছোট স্ত্রীর মেয়ে এবং রিয়াদ সাহেব 3 জনই মাটি এখানে ইয়াতে পড়েন, টিলা ধসের ফলে মাটি চাপা পড়েন। আমাদের উদ্ধার অভিযান শুরু হয়েছিল সোয়া 5টার দিকে, আমরা শেষ করলাম 8টার সময়। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক ৮০,০০০ টাকা ও দাফনে খরচের দায়িত্ব নেন জেলা প্রশাসক। প্রতি মাসেই আমরা এই বিষয়ে অভিযান পরিচালনা করছি। এইসব সব ক্ষেত্রে শতভাগ এটা করা সম্ভব হয়নি, সেই কারণে এই সমস্যাগুলো হচ্ছে, দুর্ঘটনাগুলো হচ্ছে। গত বছর ঠিক একই সময়ে সিলেটের মেজর টিলা এলাকায় টিলা ধসে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফারুক আহমেদ ইস্যুতে আইসিসির সঙ্গে বিসিবির কোনো সমস্যা নেই জানালেন বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রোববার জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে দেখা করেন তিনি। পরে সাংবাদিকদের সামনে বলেন, দেশের আনাচে কানাচে ক্রিকেট পৌঁছে দেয়াই মূল লক্ষ্য। দেশের ক্রিকেট মসনদে বসে প্রথমবারের মতো যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করতে জাতীয় ক্রীড়া পরিষদে বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এনএসসি এবং বিসিবির এখন মূল লক্ষ্যই হচ্ছে ক্রিকেটের বিকেন্দ্রীকরণ করা। দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্রিকেটাররাও যেন ধাপে ধাপে জাতীয় দল পর্যন্ত উঠে আসতে পারেন। স্কুল ক্রিকেট নিয়েও নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য হচ্ছে ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করার জন্য। গ্রামের একটা ছেলে সে যেন ভালো খেলে উপজেলায় আসতে পারে, উপজেলা ছেলেটা যেন জেলায় আসতে পারে এবং জেলা থেকে বিভাগে এবং ন্যাশনাল লেভেলে আসতে পারে, সেই পাথওয়েটা ক্লিয়ার করছি। এবং আপনি জেনে খুশি হবেন যে আমরা স্কুল ক্রিকেটকে নতুনভাবে সাজাবো এবং সবথেকে বড় যেটা হচ্ছে তখন অটোমেটিক্যালি জাতীয় দলের পারফরমেন্সও বেটার হবে। নবনির্বাচিত বিসিবি সভাপতি আরও জানান, আইসিসির সঙ্গেও আপাতত কোনো দ্বন্দ্ব নেই বিসিবির। আইসিসির ব্যাপার যেটা, সেটা আইসিসির সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো কনফ্লিক্ট নেই। যদি তাদের কোনো কনফ্লিক্ট থাকে তারা আমাদের জানাবে, এখন পর্যন্ত আমরা কিছু জানি না। সিঙ্গাপুরের বিপক্ষে হামজা সমিতদের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দেখতেও যাবেন বুলবুল। আসিফ মাহমুদের সঙ্গে আলোচনা শুরুর জিজ্ঞাসাই ছিল কিভাবে 10 জুনের ম্যাচের টিকিট পাবেন তিনি। মিটিং এর প্রথম কথাই ছিল যে কিভাবে আমরা টিকিট পেতে পারি। সো আমরা জানি যে বাংলাদেশের স্পোর্টস ফুটবল, এবং সবচেয়ে বড় কথা যে এখানে আমাদের ক্রিকেট খেলা দেখতে আসে ফুটবলাররা, ফুটবলের কর্মকর্তারা। অবশ্যই আমরাও যাব এবং সাপোর্ট করব। সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে জয় ছিনিয়ে আনবে হামজা ফাহমেদুলরা, এমনটাই প্রত্যাশা নতুন বিসিবি বসের। তসিফুল হাসান, নিউজ 24, ঢাকা। এই ছিল সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।